জি, আল্লাহ পাক রাখছে আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাস পর্যন্ত আমাদের ফর্মাল ক্লাস ছিল আর কি। আজকে আমাদের লাস্ট একটা ক্লাস, যেটা আমরা একটা প্রবলেম আছে ওইটা সলিউশন করব। আমাদের বাকি থাকবে দুটো চ্যাপ্টার। এটা হলো আপনার থিওরি চ্যাপ্টার। আমি বলেছি আপনারা একটু দেখে নেবেন, ওগুলো আপনাদেরকে মনে হয় সেন্ড করা হয়েছে আর কি। জি স্যার, ওই যে এক্সটার্নাল অডিট যেগুলো আছে, এক্সটার্নাল অডিট, তারপরে আপনার এই যে ইন্টারনাল অডিট, হ্যাঁ, অনেক সময় এগুলো এখান থেকে হয়তো 5 মার্ক বা 10 মার্কের ছোট ছোট কোশ্চেন আসে। সেগুলো আমরা আপনার থিওরি সুন্দর সাজিয়ে সব দেওয়া হয়েছে, আপনাদেরকে ওখান থেকে একটু দেখে নেবেন আর কি। জি স্যার পেয়েছি। আর অঙ্ক মোটামুটি যা করানো হলো এর বাইরে আর তেমন কিছু নেই, সবই করানো হয়েছে। যদি আপনারা প্রথম থেকে একটু সাম আপ করে এক জায়গায় সব ক্লাসগুলো নিয়ে এসে যদি ফলো করতে পারেন, আশা করি সমস্যা হবে না। তবে এর সাথে মাঝে মধ্যে আপনার বই কিছু প্রবলেম করতে হবে, এবং আপনার এই কোশ্চেনের কিছু প্রবলেম দেখলে আপনাদের আইডিয়া হবে আর কি, সেই মোতাবেক প্রিপারেশন নিতে হবে। স্যার সিমা টেক্সট ছাড়া কি অন্য কোনো বই দেখার ইয়ে আছে, মানে দেখবো এরকম কোনো সাজেস্ট করবেন? সীমা টেক্সটাইল থেকে খুব বেশি একটা আপনাদের হেল্পফুল হবে না। অন্য বই লাইব্রেরিতে যেগুলো পাওয়া যায়, যে কোনো বই দেখতে পারেন। The balance sheet for the Matthias company on December 31st, 2006 includes the following receivable balances. এখানে রিসিভেবল ব্যালেন্স দেয়া আছে, আপনার দুটোই ব্যালেন্স দেয়া আছে। একটা হলো নোট রিসিভেবল, আর একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে গত অঙ্কটা ছিল আমাদের একটা রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে দুটো রিসিভেবল, একটা হলো নোট রিসিভেবল, একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে বলছে যে নোট রিসিভেবলের ভিতরে এই যে 32,600 তার মধ্যে 300 টাকা আছে, যেটা হলো ইনক্লুডিং অ্যাক্রুড ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট পেয়াবেল আছে, ইন্টারেস্ট বাকি রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল আছে 300 টাকা। আর টোটাল রিসিভেবল হলো 32,600। এটা নোট রিসিভেবল। এখানে নোট রিসিভেবল কত বলতে পারেন? 32,300। রাইট, 32,300 হলো নোট রিসিভেবল, আর 300 হলো ইন্টারেস্ট রিসিভেবল। সেই কথাটাই বলছে যে ইনক্লুডিং অ্যাক্রুড ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট রিসিভেবল। সেখান থেকে বাদ দিয়েছে নোট রিসিভেবল ডিসকাউন্টেড। অনেক সময় আমরা নোট রিসিভেবল ডিসকাউন্ট করে ক্যাশ করে ফেলি। যেহেতু নোট রিসিভেবল ডিসকাউন্ট করে ক্যাশ করে ফেলি, সেজন্য এখানে এই ডিসকাউন্টেড ফিগারটা মাইনাস করে দেখানো হয় আর কি। আর আছে কি অ্যাকাউন্টস রিসিভেবল আছে, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। এর মধ্যে কি কোনো টেম্পোরারি অ্যাকাউন্টস আছে, যেগুলো আমরা গত অঙ্ক আলোচনা করেছি, যে টেম্পোরারি অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আমরা সেটাকে রিভার্স করে দিলে ভালো হয়, অঙ্ক ভুল কম হবে। এখানে কি কোনো টেম্পোরারি অ্যাকাউন্ট আছে এখানে বলতে পারেন? আচ্ছা স্যার, ইন্টারেস্ট অন টাকা 300। রাইট, এখানে তাহলে ইন্টারেস্ট রিসিভেবল 300 টাকা, এটা হলো একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। আর অ্যালাউন্স ফর ডাউটফুল এটাকে বলবো না এই জন্যই যে অ্যাকাউন্টস রিসিভেবল যখন থাকবে তখন আপনার অ্যালাউন্সটাও থাকবে, সেই জন্য আর আমরা এটা বলি না। আমরা এখানে 300 টাকা আছে, যেটা অ্যাক্রুড ইন্টারেস্ট বা ইন্টারেস্ট রিসিভেবল, টেম্পোরারি, কারণ এই সবসময় যে থাকবে এমন কোনো কথা নেই। তাহলে গত অঙ্কের মতন যদি আমরাও এই ইন্টারেস্ট রিসিভেবল যদি রিভার্স দিয়ে নেই, আমাদের ভবিষ্যতে আর এই ধরনের এটার সাথে রিলেটেড কোনো জার্নাল যদি আসে তখন আর চিন্তা করতে হবে না। তাহলে আমার প্রথম এন্ট্রি আমরা এটা করে নেব যে ডাটা রিভার্স এন্ট্রি দিয়ে নেব। আমার কাছে কিছু বলেছে যে ট্রানজাকশন ডিউরিং দি 2007 ইনক্লুডিং ফলোইং, নিচের
কিছু ট্রানজাকশন দিয়ে দিয়েছে, আপনার কাছে চেয়েছে journal entries summarizing transaction and information given above and prepare a summary of current receivable, not accounts, not notes, বলছে current receivable for balance sheet presentation. যখনই বলছে কারেন্ট রিসিভেবল, তাহলে তার মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, নোট রিসিভেবল আছে, এবং ব্যালেন্স শিটে কিভাবে শো হবে সেটা আপনাকে দেখাতে হবে। আর বলছে যে যেগুলো এন্ট্রি দেওয়া হয়েছে সেগুলো জার্নাল চেয়েছে। তো আমার রিকোয়ারমেন্ট দুইটা, একটা জার্নাল, একটা হলো ব্যালেন্স শিট প্রেজেন্টেশন। আমি প্রথমেই জার্নালের শুরুতেই আমি টেম্পোরারি যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টকে আমি রিভার্স করে নেব। তাহলে এটাকে রিভার্স করলে কি হবে এন্ট্রি? নোট রিসিভেবল ডিসকাউন্ট ডেবিট আর ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট। আবার বলেন। নোট রিসিভেবল ডিসকাউন্ট ডেবিট আর ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট। হয়নি ঠিক মতন। ইন্টারেস্ট এখানে ডেবিট হবে, উল্টা হবে স্যার, ইন্টারেস্ট ডেবিট হবে, রিসিভেবল কি কি বলেন? ইন্টারেস্ট বলেন। ইন্টারেস্ট রিসিভ যেটা এটা ডেবিট হবে। আরেকটা হলো স্যার ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর নোটস রিসিভেবল ক্রেডিট হবে স্যার। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট। এখানে আমি বলছি যে এখানে বলছে যে ইনক্লুডিং অ্যাক্রুড ইন্টারেস্ট। অ্যাক্রুড ইন্টারেস্ট অর্থ কি এখানে? যদি এই 32,600 কি রিসিভেবল না পেয়াবল? রিসিভেবল। তাহলে 32,600 যদি রিসিভেবল থাকে, তার মধ্যে যদি 300 টাকা একটা ইনক্লুড থাকে, সেটাও কি রিসিভেবল হবে না পেয়াবল হবে? রিসিভেবল। রিসিভেবল হবে। এখানে এই 300 টাকা কি রিসিভেবল? ইন্টারেস্ট রিসিভেবল। ইন্টারেস্ট রিসিভেবল। আমি বলছি যে যদি কোনো টেম্পোরারি অ্যাকাউন্ট থাকে, দ্যাট মিন্স ইন্টারেস্ট রিসিভেবল, এখানে একটা অ্যাকাউন্ট আছে 300 টাকা, সেটা রিভার্স করতে হবে। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হয় না ক্রেডিট হয়? এখানে ডেবিট আছে না ক্রেডিট আছে? ডেবিট আছে স্যার। ডেবিট আছে। রিভার্স করতে হলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। ইন্টারেস্ট রিসিভেবল হবে ক্রেডিট। ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। আবার কোথা থেকে আপনি এই কথাটা বললেন আবার? পেয়েবল আসবে কেন? স্যার অ্যাক্রুড লেখাটা আছে যে ইনক্লুডিং অ্যাক্রুড। অ্যাক্রুড মানে বকেয়া। বকেয়া, সেজন্য তো স্যার আমরা রিভার্স করছি না, এখন উল্টাইছি না স্যার। বাক্য মানে এটা পাইনি আর কি, ওই বাক্যে দেওয়া না, এটা উল্টা বাক্য। নোট রিসিভেবলের সাথে জয়েন করা আছে এইজন্য এটা পাইনি আর ওই বাকিটা পাইনি। এখানে অ্যাক্রুড মানে বকেয়া। বকেয়া দুই রকম হইতে পারে, বকেয়া দিতেও পারি, বকেয়া দিতেও পারি। যেহেতু এটা পাওনা বকেয়া আর কি, পাওনা বকেয়া স্যার। এটা যেহেতু রিসিভেবলের মধ্যে আছে, দ্যাট মিন্স রিসিভেবল অ্যাক্রুড, মানে রিসিভেবল পাবো, বকেয়া রিসিভেবল বকেয়া। এই জন্য আমরা নিজেরা যখন লিখবো তখন সাধারণত অ্যাক্রুড ওয়ার্ডটা ইউজ করব না, কারণ কনফিউশন করে। আইদার ইট ইজ রিসিভেবল অর পেয়াবল, অনেক সময় কনফিউশন করে। সেজন্য আমরা নিজেরা যখন লিখবো তখন অ্যাক্রুড লিখবো না, কিন্তু এটা তো কোশ্চেনে দেয়া আছে। এখন এটাকে আমাকে বুঝতে হবে যে অ্যাক্রুড কি রিসিভেবল না পেয়াবল। যেহেতু এখানে বলছে যে এই যে রিসিভেবল, নোট রিসিভেবলের ভিতরে এইটা আছে এবং এই 32,600 মধ্যে 300 আছে, দ্যাট মিন্স তাহলে 32,600 যদি রিসিভেবল থাকে তাহলে 300 রিসিভেবল। তাহলে এই ক্ষেত্রে তাহলে অ্যাক্রুডের অর্থ হলো যে ইন্টারেস্ট রিসিভেবল। আমরা অ্যাক্রুডের অর্থটা এইভাবে বের করে ফেললাম, ইন্টারেস্ট রিসিভেবল, সেজন্য অ্যাক্রুড ইন্টারেস্ট বলছে। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল যেহেতু 300, কাজে একে যদি আমি রিভার্স করি তাহলে ইন্টারেস্ট রিসিভেবল হবে ক্রেডিট, 300 টাকা ক্রেডিট হবে। তো এই ডেবিট কি হবে? নোট রিসিভেবল ক্রেডিট ডেবিট হবে স্যার। না, অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল। অ্যাক্রুড ইন্টারেস্টের আরেক নাম হলো ইন্টারেস্ট রিসিভেবল। অ্যাক্রুড ইন্টারেস্টের আরেকটা নাম হলো ইন্টারেস্ট রিসিভেবল। ইন্টারেস্ট রিসিভেবলকে আমি ক্রেডিট করেছি, যেহেতু সে ডেবিট আছে তাকে রিভার্স করার জন্য ক্রেডিট করেছি। কিন্তু এর ডেবিট তাহলে কে? এই ডেবিট কে ছিল?
ক্যাশ তো হবে স্যার ডেবিটের। না আমরা বহুবার বলেছি, আলোচনা করেছি, বহু Interest- ক্লাসে ইন্টারেস্ট পেয়েবল, রিসিভেবল রিসিভেবল তো ক্রেডিট, তাহলে ডেবিট হবে স্যার পেয়েবল। ডেবিট হবে পেয়াবেল। আমি বহুবার বলেছি যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে যেগুলো দেখলে বোঝা যায় যে তার ডেবিট কি হবে। এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এর ডেবিট কে বলতে পারেন? জি স্যার কে? ডাউটফুল অ্যাকাউন্ট স্যার, ডাউটফুল অ্যাকাউন্টস বা ব্যাড ডেটস ডাউটফুল অ্যাকাউন্টস হবে এটা ডেবিট, কারণ বলেই দিয়েছি ফর, তার মানে এই ডেবিট ছিল ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস। সেই রকমের অনেকগুলো অ্যাকাউন্ট আছে যেগুলো দেখলে বোঝা যায় যে তার ডেবিট কি ছিল। সেরকম একটা অ্যাকাউন্ট হলো ইন্টারেস্ট রিসিভেবল। ইন্টারেস্ট রিসিভেবল যদি মনে করি যে এখানে ক্রেডিট না, তাহলে ইন্টারেস্ট শুধু ইন্টারেস্ট রিসিভেবল আমি যদি ডেবিট নরমাল জানার যদি ধরি যে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, তার ক্রেডিট কি হবে? একটা নরমাল জানার যদি করি ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, তাহলে ক্রেডিট কি হবে? নোট রিসিভেবল হবে না? জি ইন্টারেস্ট রিসিভেবল নোট রিসিভেবল হবে কিনা? স্যার ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, তাই ক্রেডিট কি জিজ্ঞেস করতেছেন? আমি বলছি যে ইন্টারেস্ট এখানে আছে ইন্টারেস্ট রিসিভেবল। জি স্যার। আমি যদি নরমাল একটা জার্নাল করি যে ইন্টারেস্ট রিসিভেবল যদি করি, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, তার ক্রেডিট কি হবে? স্যার ইন্টারেস্ট রেভিনিউ। ইন্টারেস্ট রেভিনিউ। ব্যাংক ইন্টারেস্ট রেভিনিউ, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হলো, ডেবিট হলো, ক্রেডিট হলো। তাহলে এখানে যদি আমি রিভার্স করতে যাই তাহলে কি হবে? ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট হবে আর ইন্টারেস্ট There is a sales account debit and interest receivable. ইন্টারেস্ট ইনকাম ডেবিট হবে। ইন্টারেস্ট ইনকাম ডেবিট হবে, কারণ এটা রিলেটেড অ্যাকাউন্ট হলো ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট রিসিভেবল যদি ডেবিট হয় তাহলে সবসময় ক্রেডিট হয় ইন্টারেস্ট ইনকাম। এখানে তো যেহেতু ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হয়ে আছে, কাজেই তার ক্রেডিট ছিল ইন্টারেস্ট ইনকাম। তাহলে এখানেও আমি রিভার্সে ইন্টারেস্ট ইনকামকে ডেবিট করব আর অ্যাক্রুড ইন্টারেস্ট বা ইন্টারেস্ট রিসিভেবলকে ক্রেডিট করব। তাহলে আমার রিভার্স হয়ে গেল। বুঝতে পারছেন না পারেননি? আপনি যদি ইন্টারেস্ট ইনকাম করেন তার নরমাল জার্নালটা কি? ইন্টারেস্ট মানে জার্নাল করলে স্যার হ্যাঁ, নরমাল জার্নাল। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট রেভিনিউ বা ইনকাম হবে ক্রেডিট। আর যদি ক্যাশ পান তাহলে ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। এই তো নরমাল জার্নাল। তাহলে আমি যদি এটাকে উল্টা করি তাহলে যে ডেবিট ছিল তাকে ক্রেডিট করবো, যে ক্রেডিট ছিল সে ডেবিট ছিল। তাহলে এখানে ইন্টারেস্ট রিসিভেবল আছে ডেবিট, তাহলে একে ক্রেডিট করতে হবে। আর এর রিলেটেড হলো ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকামকে আমরা ডেবিট করলাম। এটা হলো রিভার্স। বুঝতে পারছেন না পারেননি? বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা রিভার্স এন্ট্রি দিয়ে শুরু করলাম। এইবার জার্নাল গুলা করতে হবে। প্রথম জার্নালটা কি? সেলস অন অ্যাকাউন্ট ওয়ার টাকা 5,25,000, মানে বাকিতে অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি? বাকিতে বিক্রয় বাকিতে বিক্রয় করেছে 5,25,000 টাকা। জার্নাল কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। রাইট, তাহলে সবাই করে ফেলেন। প্রথম রিভার্সিং এন্ট্রিটা দিয়ে নেন। স্যার এটা প্রবলেম কত? প্রবলেম 2।
হয়েছে সবার? জি স্যার। ওকে, এবার বি তে কি বলছে? Cash on accounts total টাকা 4,52,000 which included accounts of টাকা 93,000 on which cash discounts of 2% were allowed. এর অর্থ কি? স্যার কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে কি আমাদের? 4,52,000 টাকার মধ্যে থেকে 93,000 টাকার টাকা পাইছে যেখানে 2% ক্যাশ ডিসকাউন্ট আছে। 93,000 টাকার 2% ধরতে হবে, এটা কিনা? এখন যে যা বোঝেন, বুঝে একটু জানালটা আমাকে বলেন যে জানাল কি হবে? বি এর ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। একদম ফিগার দিয়ে বলেন। ফিগার হচ্ছে স্যার ক্যালকুলেশন করতে হবে। 4,42,000। সবাই আগে করেন, পরে আমরা আলোচনা করি। স্যার ক্যাশ ডেবিট হবে স্যার 4,50,140 আর সেলস ডিসকাউন্ট হচ্ছে স্যার 1,860 আর অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 4,42,000। সবাই কি এগ্রি? সবাই এই জানাল করেছেন? পার্টিসিপেন্ট তো 53। সবাই কি ওনার এই ফিগারে রাজি, এগ্রি? স্যার আবার একটু বললে ভালো হয়েছে। 4,50,140 হচ্ছে ক্যাশ আর সেলস ডিসকাউন্ট হচ্ছে 1,860 আর পুরোটাই হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। স্যার আমি এগ্রি। এগ্রি। আর কেউ কিছু বলবেন? জি স্যার, এগ্রি স্যার। এগ্রি, সবাই এগ্রি। আর কেউ কিছু? স্যার এই জায়গাতে ওই টাকাটা তো স্যার টোটাল করে দিয়েছে 93,000। এখন এটা কি আমাকে ডিসকাউন্ট? বোঝানোর দরকার নেই, আপনি শুধু ফিগার দিয়ে বলেন কি হবে ডেবিট, কত টাকা ডেবিট কি হবে আর কত টাকা ক্রেডিট কি হবে। এখানে ক্লিয়ার কাট বলছে যে ক্যাশ কালেক্টেড অন অ্যাকাউন্টস, এই কথার অর্থ কি? টোটাল ক্যাশ কালেক্টেড অন অ্যাকাউন্টস, এই কথার অর্থ কি? নগদ আদায় করতে। বাকিতে যে টাকাটা ছিল সেটা ক্যাশে কালেক্ট করে সংগ্রহ করছে স্যার, পাইছে। হ্যাঁ, তাহলে আমি ক্যাশ 4,52,000 পেয়েছি, এতে কি কারো কোনো সন্দেহ আছে? এখানে বলছে স্যার ক্যাশ কালেক্টেড অন অ্যাকাউন্টস টোটাল, মানে এর হচ্ছে অ্যাকাউন্টটা টোটাল করছে 4,50,000 নাকি ক্যাশটা 4,50,000? স্যার এখানে 93,000 টাকা স্যার ক্যাশে পাইছে আর ডিসকাউন্ট পাবে 2%। ডিসকাউন্টের বাইরে না স্যার? আমি শুধু এতটুকু বলতে চাই, এটুকুর অর্থ বুঝে ক্যাশ কত পেয়েছেন সেটুকু বলেন। লাল একটা বক্স। 4,52,000 স্যার। 4,52,000 4,52,000 কি ক্যাশ পেয়েছেন না পাননি? ক্যাশ পেয়েছি। এই যে ক্যাশ যে 4,52,000 পেয়েছি, এতে কারো কোনো সন্দেহ আছে কিনা এই লাইনটুকুর মধ্যে? সন্দেহ আছে, কারণ এখানে তো আমরা এটার উপর 2% আবার ডিসকাউন্ট আছে স্যার স্যার। এখানে বোঝা যাচ্ছে স্যার, এখানে আমি যতটুকু বুঝছি স্যার, এখানে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 4,52,000 টোটাল। এই 4,52,000 এর ভিতরেই স্যার এই 93,000 টাকা আছে। হ্যাঁ না, এখানে সেটা বলেনি, এখানে সে কথা বলেনি। এখানে বলছে যে ক্যাশ কালেকশন হয়েছে অন অ্যাকাউন্ট, যাদের কাছে পাইতাম তাদের কাছ থেকে ক্যাশ কালেকশন হয়েছে। কত টাকা হয়েছে? টোটাল টাকা 4,52,000। অর্থাৎ আমি মানুষের কাছে যে টাকা পাইতাম সেখান থেকে 4,52,000 টাকা ক্যাশ কালেকশন হয়েছে, ক্লিয়ার কাট বলা আছে। এটা কি 5,25,100 যে ওখান থেকে আমরা 4,52,000 টাকা স্যার পাইছি? এখানে একটা জিনিস আপনি একটু খেয়াল করলে স্যার, একটা জিনিস মানে আমি একটু বলতে চাচ্ছিলাম যে ক্যাশ কালেক্টেড অন অ্যাকাউন্টস টোটাল এত, পরে আবার লেখছে হুইচ ইনক্লুডেড অ্যাকাউন্টস অফ 93,000। স্যার এখানে 4,92,000 মানে 52,000টা হচ্ছে অ্যাকাউন্টের ফিগার, যেটা হচ্ছে মানে টোটাল অ্যাকাউন্টস রিসিভেবল, আবার হুইচ ইনক্লুডেড অ্যাকাউন্টস অফ 93,000।
স্যার এখানে ক্যাশের কথা তো আসে না, মানে ক্যাশ কত করছি এটা এখানে বলে নাই তো স্যার, আই থিংক। ক্লিয়ার বলা আছে ক্যাশ কালেক্টেড। মানে ক্যাশটা কালেক্ট করা হয়েছে অ্যাকাউন্টের অপোজিট, এটা বলতেছে মানে কি হ্যাঁ, account সেই হচ্ছে- টাকা সেটাও বলছে টোটাল টাকা এত। আমি কোনো কনফিউশন দেখতেছি না। আমি যদি দেখি ক্যাশ কালেক্টেড, ক্যাশ কালেকশন করছে অন অ্যাকাউন্ট, যাদের কাছে পাইতাম টোটাল টাকা এত, টোটাল 452 টাকা ক্যাশ কালেকশন করেছি। স্যার এখানে পরের পার্টের কোনো এই তাহলে স্যার পিছনে পরের পার্টে পরে আসবো, পরের পার্ট এইটুকু না বললে পরের পার্ট বুঝবো না। স্যার তাহলে ক্যাশ স্যার ঠিক আছে এটা স্যার 4,52,000, স্যার ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে আপনার 1860 টাকা। 4 লাখ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 4,52,000 1800 98 টাকা 1860 টাকা। 98 98 আসছে 93,000 উপর 2% মানে 1800 টাকা পাওয়ার কথা ছিল 4,93,898 পাইছি আমরা 4,52,000। স্যার যতটুকু বলছে ততটুকু বুঝেন। এখানে এটা সব মিলে 4,52,000, হ্যাঁ হ্যাঁ সব মিলে 4,52,000। ওই যে 93,000 টাকার ওইটার 2% পার্ট এর ভিতরে আছে। হ্যাঁ ওইটা 1800 মাইনাস করে এটা মাইনাস করে আর বলতেছে 2% মাইনাস করে আর কি। 4,52,000 ক্যাশ ডেবিট 4,52,000, ক্যাশ ডিসকাউন্ট হবে আপনার 1860 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল হবে আপনার 4,52,000, 4,53,860 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। স্যার যেভাবে বলেছে কনফিউজ করা হয়েছে আমাদেরকে। আবার কত আমি বলেছি যে এতটুকু যদি আমি বুঝতে পারি তাহলে আমি পরে বুঝতে পারবো। এতটুকু পর্যন্ত বলছে যে ক্যাশ কালেক্টেড, আমি যদি ওইভাবে যাই ক্যাশ কালেক্টেড, ক্যাশ কালেকশন করা হয়েছে অন অ্যাকাউন্টস এর উপরে টোটাল টাকা 4,52,000, মানে 4,52,000 টাকা আমি ক্যাশ কালেকশন করেছি। কার কাছ থেকে? অন অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে। এখন আবার বলছে হুইচ ইনক্লুডেড, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে, যার মধ্যে অন্তর্ভুক্ত মানে কি 4,52,000 মধ্যে অন্তর্ভুক্ত আছে কি আছে? অ্যাকাউন্টস আছে। ওই যে অন অ্যাকাউন্টস, এখানে যে অন অ্যাকাউন্ট যাদের কাছ থেকে পাইতাম সেই রকমের লোক আছে এটার মধ্যে। এই 4,52,000 আমি ক্যাশ নিয়েছি, তার মধ্যে এই রকমের অন অ্যাকাউন্টস আছে যারা এই 93,000 টাকার উপরে ডিসকাউন্ট নিয়েছে আমার কাছ থেকে। মানে হলো যে 2% ডিসকাউন্ট হলো 1860, 1860 হ্যাঁ 1860 দেবার ডিসকাউন্ট নিয়েছে, ক্যাশ দিয়েছে 4,52,000। ক্লিয়ার? জি স্যার। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলটা কত ছিল তাহলে? 4,53,860। 4,53,860 এই ছিল আমার টোটাল অ্যাকাউন্টস রিসিভেবল। এইবার ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। অর্থাৎ আপনি এই 4,52,000 আর 4,53,860, এই 4,53,860 থেকে 93,000 টাকা আগে আলাদা করেন। আলাদা করে যেটা হবে সেটা শুধু তারা ক্যাশ দিয়েছে, কোনো ডিসকাউন্ট নেয়নি, প্লাস এই 93,000 টাকার অ্যাকাউন্টস রিসিভেবল আছে যারা 1860 ডিসকাউন্ট নিয়েছে। 1860 ডিসকাউন্ট নিলে বাকিটা টাকা দিয়েছে 91,140 টাকা দিয়েছে। সেইটা আর ওই আগে যদি যোগ করি তাহলে হয় 4,52,000। এবার ক্লিয়ার আছে কিনা দেখেন। জি স্যার, এটা হচ্ছে যে ওই ট্রাম্প যেরকম ওই যে মানে 2% ছিল 10 দিনে, ওই রকম অন্তর্ভুক্ত ছিল 93,000, আর বাকিটা নরমালি ছিল। বাকিটা নরমাল ছিল। হ্যাঁ আবার একটু বলেন স্যার। মানে আপনি প্রথম এইটুকু বুঝতে হবে আগে, এই যে যেটুকু বারবার আমি বলতে চাচ্ছি,
ক্যাশ কতটুকু কালেকশন করছে? ক্যাশ 4,52,000 টাকা কালেকশন করছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এখানে বলছে ক্যাশ কালেক্টেড, আবার বলছে অন অ্যাকাউন্টস রিসিভারের কাছ থেকে, আবার বলছে টোটাল। অন অ্যাকাউন্টস টোটাল না, ক্যাশ টোটাল 4,52,000। 4,52,000 যদি আমি ক্যাশ পাই, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে 4,52,000। এইবার বলছে যে এই যে তুমি যে ক্যাশটা পেলা, তার মধ্যে যারা তোমাকে ক্যাশ দিয়েছে, ক্যাশ তো দিয়েছে অ্যাকাউন্টস রিসিভেবলই, ধরেন যদি ডিসকাউন্ট আমি মনে করেন এইটুকু নাই, কি হইতো, আমি 4,52,000 টাকা ক্যাশ ডেবিট করতাম আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করতাম 4,52,000, ঠিক না? কিন্তু স্যার 4,52,000 হয় না তো ক্যাশ হয় 4,50,000। এটা ডাইরেক্ট হয়ে যেত আর কি, ডাইরেক্ট। আপনি যে ব্যাংকে আমি 4,52,000 টাকা ক্যাশ ডেবিট করতাম আর 4,52,000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করতাম, যদি আমার এই অংশটুকু না থাকতো। কিন্তু এই অংশটুকু সে বলছে যে তুমি যে 4,52,000 টাকা তোমাকে যারা দিচ্ছে, তার মধ্যে 93,000 টাকার লোক আছে যারা ডিসকাউন্ট নিয়েছে। 93,000 টাকার 2% ডিসকাউন্ট নিয়ে ক্যাশ দিয়েছে 4,52,000, মানে 1,860 টাকা ডিসকাউন্ট নিয়েছে। 4,52,000 ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট বা ক্যাশ ডিসকাউন্ট ডেবিট 1,860 টু অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হলো 4,53,860। Now number C, note received in payment of accounts total টাকা 79,000, এর অর্থ কি? এর অর্থ কি? ডেবিট, নোটস রিসিভেবল, নোট রিসিভেবল ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল কোথা থেকে পাইলেন? ক্যাশ ক্রেডিট স্যার। ক্যাশ। এই লাইনটির অর্থ কি বাংলা বলতে পারেন কেউ? নোট রিসিভড ইন পেমেন্ট অফ অ্যাকাউন্টস। স্যার অ্যাকাউন্টস রিসিভেবলের এগেইনস্টে নোট পাইছে স্যার। রাইট, আমরা যখন অ্যাকাউন্টস রিসিভেবল থিওরি পড়েছি তখন এগুলো শিখিয়েছি। যারা থিওরি মন দেননি তারা এখন বলতে পারতেছেন না, যারা থিওরি মন দিয়েছেন তারা ঠিকই বুঝে ফেলছেন যে অ্যাকাউন্টস রিসিভেবল আমাকে নোট রিসিভেবল দিয়েছে, সো দ্যাট নোট রিসিভেবল হবে ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল হবে ক্রেডিট। আমরা যখন থিওরি পড়েছি তখন এখানে দেখুন, এখানে যে আমরা আলোচনা করেছিলাম এই যে নোট রিসিভেবল, তখন বলেছিলাম এই যে ক্রিয়েট ফ্রম ক্রেডিট সেলস অথবা পেমেন্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে পেমেন্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল বাই নোট রিসিভেবল, তখন বলেছিলাম যে সরাসরি ক্রেডিট সেলস এর মাধ্যমে নোট রিসিভেবল হতে পারে অথবা অ্যাকাউন্টস রিসিভেবলের পরিবর্তে নোট রিসিভেবল দিয়েও দিতে পারে, সেক্ষেত্রে নোট রিসিভেবল ডেবিট হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। এই যে লেখা আছে, বলা হয়েছিল, সো দ্যাট তখন আর কেউ খেয়াল করেননি, এখন সেই জানা চলে আসছে। সো দ্যাট এই জন্যই থিওরিতে একটু মন দিয়ে শুনতে হয়, তাহলে অঙ্কগুলো পারা যায়। তাহলে এখানে বলছে যে অ্যাকাউন্টস রিসিভেবল তারা নোট রিসিভেবল দিয়েছে, সো দ্যাট নোট রিসিভেবল ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট টাকা 79,000। ডিতে কি বলছে? নোট রিসিভেবল ডিসকাউন্টেড as of 31st December 2006 বলতে পারেন? এই নোট রিসিভেবল ডিসকাউন্টেড as of 31st
ডিসেম্বর 2006 এর অর্থ কি? মানে এটা মেয়াদ পূর্ণ হয়েছে আর কি স্যার, ডিসকাউন্ট রেট করছে মেয়াদ পূর্ণ হওয়ার পরে। স্যার 31 ডিসেম্বর পর্যন্ত যতগুলো নোটস রিসিভেবল ডিসকাউন্ট করা হয়েছে। হুম 31 ডিসেম্বর 2006 পর্যন্ত যতগুলো নোটস রিসিভেবল ডিসকাউন্ট করা হয়েছে মানে ওর এগেইনস্টে টাকা নেওয়া হয়েছে আর কি স্যার। কি আবার বলেন? 31 ডিসেম্বর 2006 পর্যন্ত যতগুলো নোটস রিসিভেবল ডিসকাউন্ট করা হয়েছে মানে ওটা কত? ব্যাংকে জমা দিয়ে টাকা নেওয়া হয়েছে এরকম কত কিছু। কত? হুম, 71,000 হবে স্যার এটা। হ্যাঁ 71,000, 8,000 তো বকে আছে, 8,000 বলো। যে বলতে পারবেন সে মনে করবেন এবার পাস করে গেছেন। 79,000 স্যার, 78,000 নাকি? 78,000 বলতে থাকেন। বলছে 71 এখানে প্রথম আগে অর্থ বুঝতে হবে কি বলছে, তারপরে ফিগার খুঁজতে হবে। এখানে বলছে নোট রিসিভেবল ডিসকাউন্টেড অ্যাজ অফ ডিসেম্বর 31, 2006। 2006 এর 31শে ডিসেম্বর নোট রিসিভেবল ডিসকাউন্ট করা হয়েছিল। নোট রিসিভেবল ডিসকাউন্ট মানে অর্থ নোটটা ব্যাংকে দিয়ে টাকা নিয়ে নিয়েছে, এটা কি বলে নোট রিসিভেবল ডিসকাউন্টেড। 14,500। 14,500 স্যার। রাইট 14,500। কারণ এখানে বলাই আছে, এই যে উপরে বলাই আছে যে 31শে ডিসেম্বর 2006 এর ব্যালেন্স, 31শে ডিসেম্বর 2006 এর ব্যালেন্স। এখানেও বলছে 31শে ডিসেম্বর 2006 এর, যা নোট রিসিভেবল ডিসকাউন্ট করেছে। তাহলে এখানে বলাই আছে যে নোট রিসিভেবল ডিসকাউন্টেড 14,500। এবার ক্লিয়ার হয়েছেন কিনা সবাই? জি স্যার। তার মানে হলো এই 32,600 যেটা আমার নোট রিসিভেবল ছিল সেটা কিন্তু এখন আর নাই, আছে 18,500। কারণ আমি 14,500 বিক্রি করে দিছি। সেজন্য নোট রিসিভেবল কি ডেবিট না ক্রেডিট? ডেবিট স্যার। ডেবিট। নোট রিসিভেবল ডিসকাউন্টেড কি এখানে ক্রেডিট না ডেবিট? ডেবিট, ক্রেডিট ডেবিট আছে তো। স্যার, এটা ক্রেডিট কিন্তু বাদই তো দিয়ে দিছি স্যার আমরা এখানে। যারা ডেবিট বলছেন তারা একটু চিন্তা করেন যে ডেবিট ছিল 32,600, এটা যদি ডেবিট হয় তাহলে আবার 18,100 হয় কি করে? ডেবিট বললে যোগ করে দিতে হবে স্যার। আর এখানে বলাই আছে লেজ, তার মানে হলো ইটস এ ক্রেডিট। নোট রিসিভেবল ডিসকাউন্ট হলো ক্রেডিট। ক্রেডিট যদি হয় তাহলে সেটা কি করছে সে? ওয়ার পেইড এট ম্যাচুরিটি। নোটে যখন ম্যাচুরিটি আসছে তখন সমস্ত টাকা পেমেন্ট হয়ে গেছে। নোটে তো একটা নির্দিষ্ট তারিখ থাকে তাই না? জি স্যার। সেই তারিখে এটা ম্যাচিউর হয়ে গেছে, ম্যাচিউর হলেই সে টাকা পেয়ে গেছে, সেটাই বলছে ওয়ার পেইড এট ম্যাচুরিটি। ম্যাচুরিটি ডেটে সমস্ত পেমেন্ট হয়ে গেছে। উইথ দি এক্সেপশন, একটা মাত্র এক্সেপশন আছে, একটা মাত্র বাদ আছে, অফ ওয়ান, একটা মাত্র বাদ আছে, একটা মাত্র বাদে সমস্ত ম্যাচুরিটি টাকা পাওয়া গেছে। সেই যেটা পাওয়া যায়নি সেটা হলো 8,000 টাকা নোট। 8,000 টাকা নোটের টাকা পাওয়া যায়নি। অন হুইচ, যার উপরে কোম্পানি হ্যাজ টু পে, কোম্পানি পরিশোধ করতে হবে কোম্পানিকে, বা কোম্পানি পরিশোধ করবে টাকা 8,090। ইজ ইনক্লুডেড, যার মধ্যে ইন্টারেস্ট আছে এন্ড প্রোটেস্ট ফি আছে। কারণ মূল টাকাটা ছিল 8,000 টাকা, মূল টাকাটা ছিল 8,000। এখন যেহেতু কোম্পানিকে 8,090 টাকা পরিশোধ করতে হবে, তাহলে 90 টাকা কোথায় পেলো? 90 টাকা হলো ইন্টারেস্ট আর আছে প্রোটেস্ট ফি। আমরা এই ধরনের জার্নাল আগেও করেছি। স্যার প্রোটেস্ট ফি মানে এখানে কি বোঝাচ্ছে স্যার? এখানে বুঝাইছে যে নোট যখন নোট যখন নিয়ে গেছে, যিনি নোট দিয়েছেন সে তখন টাকা দেয়নি, এটাকে বলে প্রোটেস্ট ফি। মানে মানে নোটের টাকা চাইতে গেছে। হ্যাঁ, আমরা এর আগেও কিন্তু এই প্রোটেস্ট ফি নিয়ে জার্নাল করেছি। অর্থাৎ নোটটা যখন ম্যাচুরিটি হয়েছে, যখন চাইতে গেছে তখন সব টাকাই পেয়েছে।
এক্সেপ্ট 8,000 টাকা। 8,000 টাকার একটা নোট বাদে সব টাকাই পাইছে। এখন কোম্পানি যেহেতু নোটগুলো বিক্রি করে টাকা নিয়ে আসছিল, এই জন্য কোম্পানিকে এখন 8,090 টাকা পরিশোধ করতে হবে, কারণ এর মধ্যে ইন্টারেস্টও আছে এবং প্রোটেস্ট ফিও আছে। এবার বলুন জার্নাল কি হতে পারে? স্যার আমি Cash- সিচুয়েশনটা debit- বুঝছেন, একটু আবার বুঝাবেন? কারণ জি? স্যার এই 8,000 টাকাটা পাবে কে? আমি মানে কোম্পানি পাবে না, মানে পাওয়ার কথা ছিল না কোম্পানি হ্যাজ টু পে, কোম্পানি পরিশোধ করবে। স্যার। যখন নোটস রিসিভেবল ডিসকাউন্ট করছি তখন কোম্পানি টাকা পাইছে না স্যার? হ্যাঁ, স্যার তাহলে ওখানে বলছে ওয়্যার পেড এট ম্যাচুরিটি উইথ দ্য এক্সেপশন অফ ওয়ান, মানে যে টাকাগুলা যখন পাওয়ার কথা ছিল কিন্তু 8,000 টাকা তারা পায় নাই, এরকম বুঝাচ্ছে না এখানে স্যার নাকি? হ্যাঁ সেটাই বোঝাচ্ছে যে নোটের ম্যাচুরিটি ডেটে যখন ব্যাংক চাইতে গেছে স্যার, তখন যাদের নোট ছিল তারা সম্পূর্ণ টাকা পরিশোধ করছে, একটা বাদে। তাহলে টাকাটা স্যার ওই পাবে না স্যার? তাহলে কোম্পানি আবার পে করবে কেন? আমি বুঝতেছি না। ডিসকাউন্ট ব্যাংক সে কেন পাবে? টাকাটা Discount- সে তো ডিসকাউন্ট করে টাকা নিয়েই আসছে ব্যাংকের কাছ থেকে, ব্যাংকের পাওয়ার কথা টাকা, কিন্তু ব্যাংক যার কাছ থেকে পাবে সে দেয়নি বলে কোম্পানিকে দিতে হবে। স্যার এরকম হবে না যে জার্নালটা স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে 8,000। আমরা জানাল পরে যাই, ওই অর্থটা যিনি পরে বলছেন ওনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। যাদের ক্লিয়ার হয়নি তারা একটু শুনে নেন, তারপরে জানাল করেন। এখানে ডিসকাউন্টেড মানে হলো সে কোম্পানির ব্যাংকে ডিসকাউন্ট নিয়ে আসছিল, অ্যামাউন্ট হচ্ছে 14,500। ডিসকাউন্ট করে কত পাইছে সেটা তো আমরা জানি না, দরকারও নেই আমাদের জানার, কিন্তু নোট রিসিভেবল ছিল 14,500। এইটা যখন চাইতে গেছে ব্যাংক, তখন ম্যাচুরিটি সমস্ত টাকাই সে পেয়ে গেছে, ব্যাংক পাইছে, যাদের নোট তারা দিয়ে দিছে। সেই জন্য বলছে ওয়ার পেইড এট ম্যাচুরিটি, ম্যাচুরিটি ডেটে পেমেন্ট হয়ে গেছে, উইথ দি এক্সেপশন অফ ওয়ান, একটা এক্সেপশন বাদে, সেটা হলো 8,000 টাকার একটা নোট সে দেয়নি। যখন দেয়নি তখন কোম্পানিকে পেমেন্ট করতে হবে, কারণ কোম্পানি তো ব্যাংক থেকে টাকা নিয়ে আসছিল। জি স্যার। এখন ব্যাংকে আবার পেমেন্ট করতে হবে 90 টাকা, যেহেতু সে ওই 8,000 পরিবর্তে 8,000 টাকা ভাঙাইয়া টাকা নিয়ে আসছে ব্যাংক থেকে, সেজন্য এখন হ্যাজ টু পে, কোম্পানিকে পেমেন্ট করতে হবে 8,090 টাকা। করুন, এবার জার্নালটা করুন তো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট স্যার 8,000, আর ইন্টারেস্ট এন্ড Protest fee। ডেবিট 90 টাকা, আর ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক ক্রেডিট হবে স্যার 8,090 টাকা। সবাই করতে থাকেন, যার যার চিন্তা দিয়ে শেষে জার্নাল করেন। স্যার পাবে তো ব্যাংক ডেবিট হবে স্যার 8,090 টাকা। আমাদের কাছে ব্যাংক ক্রেডিট। আমরা আবার অ্যাকাউন্টস রিসিভেবলের কাছে পাওনা হয়ে গেছি ওই টাকাটা 8,000 টাকা। সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে 8,000, ইন্টারেস্ট এন্ড প্রটেস্ট ফি 90 টাকা, আর ব্যাংক অ্যাকাউন্টস ক্রেডিট 8,090 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল 8,090 টাকা হবে, কারণ হচ্ছে আমি পুরো টাকাটাই তার থেকে নিব, এই প্রোটেস্ট ফিটা তার থেকে নিতে হবে। হয়েছে সবার চিন্তা? সবার কি চিন্তা হয়েছে? আমরা কি ওয়েট করব নাকি আলোচনা করব? স্যার বলেন। আপনাদের চিন্তা হয়ে গেছে? সবাই কি যার যার খাতায় লিখেছেন যা চিন্তা করেছেন? না স্যার, ফাইনালটা লিখবো। লিখবেন না? আচ্ছা, এখানে দুইটা অংশ, এটার মধ্যে আছে দুইটা জিনিস। একটা কি, একটা হলো যে এই 14,500 ম্যাচুরিটি হয়ে গেছে, এই একটা জিনিস, ম্যাচুরিটি হয়ে গেছে 14,500। আমরা থিওরির সময় আলোচনা করেছি যে নোট ম্যাচুরিটি হলে কি করতে হবে। এরপরে আরেকটা অংশ আছে, সেটা হলো 8,000 টাকা একজনই দেয়নি, যার বিনিময়ে কোম্পানিকে এখন 8,090 টাকা পেমেন্ট করতে হবে। দুইটা অংশ। তাহলে প্রথম অংশটা প্রথম জার্নাল করতে হবে। প্রথম অংশটা হলো নোট ম্যাচুরড হয়ে গেছে,
যখন নোট ম্যাচিউরড হয় তখন ওই নোট সাদা কাগজ হয়ে যায়, ওই নোটের কোনো দাম থাকে না, সেই জন্য ওইটাকে ক্রেডিট করে ফেলতে হয়। তাহলে 14,500 টাকার নোট যেহেতু ডিসকাউন্ট করেছিল সেইটার যেহেতু ম্যাচুরিটি হয়ে গেছে, কাজেই এই 14,500 নোট রিসিভেবলটা এখন ক্রেডিট হয়ে যাবে, নোট রিসিভেবল থাকবে না যেহেতু ম্যাচুরড হয়ে গেছে, সো দ্যাট ক্রেডিট হয়ে যাবে। ডেবিট হবে এই যে ভাঙাইছিলাম তখন যাকে ক্রেডিট করেছিলাম, এই যে নোট রিসিভেবল ক্রেডিট, সো দ্যাট নোট রিসিভেবল ডিসকাউন্টেড হবে ডেবিট আর নোট রিসিভেবল হবে ক্রেডিট। এটা হলো ফার্স্ট এন্ট্রি। স্যার আমরা ডিসকাউন্ট করার সময় জার্নালটা করে ফেলি না? ডিসকাউন্ট যখন করছেন তখন জার্নাল করছিলেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট তো নোট রিসিভেবল ডিসকাউন্টেড। জি। এটা যখন করছেন তখন জার্নাল করছিলেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর নোট রিসিভেবল ডিসকাউন্টেড কে ক্রেডিট করছিলেন। নোটকে তো ক্রেডিট করতে পারেন না, কারণ নোটটা এখনো ম্যাচুরিটি হয়নি, যখন ম্যাচুরিটি হবে তখন তাকে ক্রেডিট করতে হবে। এখন যেহেতু ম্যাচুরিটি হয়েছে কাজে এখন নোটটা আমি ক্রেডিট করে ফেলবো, নোট রিসিভেবল ক্রেডিট হয়ে গেল। যখন ক্যাশ আনছিলাম তখন এই নামে একটা ক্রেডিট করছিলাম, সেটাকে আমরা এখন ডেবিট করে ফেলবো। নোট রিসিভেবল ডিসকাউন্টেড ডেবিট আর নোট রিসিভেবল ক্রেডিট, এটা হলো ফার্স্ট এন্ট্রি। মেলেছে কারোর সাথে? একজনের সাথে মেলেনি? থিওরির সময় আমি বক বক করলাম, কি শুনলেন আপনারা? হ্যাঁ, ওকে। এখন আসেন সেকেন্ড পোর্শন। সেকেন্ড পোর্শন কি হয়েছে? ব্যাংক রেসে পরিশোধ করবে 8,090 টাকা কোম্পানি, তাই না? তাহলে কোম্পানি যদি 8,090 টাকা পরিশোধ করে কোম্পানি ক্যাশ আসবে না যাবে? যাবে স্যার। যাবে। তাহলে ক্যাশ হবে ক্রেডিট। এখন কার জন্য সে দিল? নোট রিসিভেবল স্যার। নোট রিসিভেবল যার কাছে ছিল সে যখন নোট রিসিভেবল ম্যাচুরিটি হয়ে গেছে, আমি তো আগেই 1 নম্বর এন্টিটি তো সব ক্লিক করে ফেলছি, এখন আর নোট নাই। যিনি দিয়েছিলেন নোট রিসিভেবল তার নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল। এখন হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টু ক্যাশ। কোম্পানি যেহেতু ক্যাশটা দিয়ে দেবে অতটুকুই আবার তার কাছে, এখন যেহেতু নোটের কোনো মেয়াদ নাই, নোট শেষ, এখন আবার তার কাছে চাবে, সেই জন্য সে হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর নোট রিসিভেবল এই ক্যাশ। স্যার ক্যাশ হবে না ব্যাংক? ব্যাংক আমার কাছে পাবে, দিতে হবে। আপনার আবার ব্যাংক হবে কেন? আপনি তো কোম্পানি তো ক্যাশ দেবে। আর যদি বলতো যে কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে তাহলে আপনি ডাইরেক্ট ব্যাংকে করতে পারতেন, কিন্তু অবশ্য হ্যাজ টু পে, পরিশোধ করতে হবে। এই কথা তো বলে নাই যে ডিডাক্টেড ফ্রম হিজ ব্যাংক অ্যাকাউন্ট। লাস্টে বলছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট রিকভারি উইল বি মেড অন দিস নোট ইন 2007। লাস্টে এসে বলছে যে আশা করা যায় যে ওই যে 8,090 টাকা যে ব্যাংকে দিয়ে দিয়েছে ওইটা আবার রিকভারি হবে আপনার অন দিস নোট, এই নোটের উপরে টাকা রিকভারি হবে 7-এ গিয়া 2007-এ টাকা রিকভারি হবে। এটা বলা যদি না বলতো তাহলে আমরা দুইটাই করতে পারতাম, অ্যাকাউন্টস রিসিভেবলকেও ডেবিট করতে পারতাম অথবা ব্যাড ডেটস বা অ্যালাউন্সকেও ডেবিট করতে পারতাম। যেহেতু বলে দিয়েছে কাজেই পাওয়া যেহেতু যাবেই, কাজে অ্যাকাউন্টস রিসিভেবলই সরাসরি ডেবিট করছি। আর যদি না বলতো তাহলে আমরা দুইটাই করতে পারতাম, অ্যাকাউন্টস রিসিভেবলকেও করতে পারতাম, অ্যালাউন্সকেও করতে পারতাম। মানে বলে দিয়েছে যে টাকা পাওয়া যাবে, যেহেতু পাওয়া যাবে কাজে অ্যাকাউন্টস রিসিভেবলকে আমি ডেবিট করে ফেললাম। সবাই নাম্বার ই, কাস্টমার্স নোট অফ টাকা 50,000। কাস্টমার্স নোট মানে কি? নোট রিসিভেবল না নোট পেয়েবল?
Not receivable. নট রিসিভেবল। ওয়ার ডিসকাউন্টেড, আবারও ভাঙাইছে, 50,000 টাকার নোট আবারও ভাঙাইছে ডিউরিং দি ইয়ার, এই বছরে আরো 50,000 টাকার নোট ভাঙাইছে। প্রসিডস ফ্রম দেয়ার সেল বিং টাকা 48,500, ওখান থেকে 48,500 টাকা পেয়েছে। 1500 টাকা ডিসকাউন্ট। তাহলে জার্নালটা কি হবে? ক্যাশ ডেবিট, কি বলুন? নোট রিসিভেবল ডিসকাউন্টেড ক্রেডিট। হ্যাঁ, এবার টাকা বলুন কত? ক্যাশ ডেবিট কত? ক্যাশ ডেবিট 48,500, ব্যাংক চার্জ 1500, আর 50,000 হচ্ছে স্যার নোট ডিসকাউন্টেড। রাইট, নোট রিসিভেবল ডিসকাউন্টেড হবে 50,000 আর ক্যাশ হবে 48,500, আর আমরা ব্যাংক চার্জ না বলে ওটাকে ইন্টারেস্ট এক্সপেন্সেস বলবো। ইন্টারেস্ট এক্সপেন্সেস 1,500। 1500। হ্যাঁ, 1500 আর 1,500 এক কথাই। সো দ্যাট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 48,500, তারপরে হবে ইন্টারেস্ট এক্সপেন্সেস 1,500 আর নোট রিসিভেবল ডিসকাউন্টেড 50,000। অফ দিস টোটাল মানে ওই যে 50,000, এই 50,000 টাকার মধ্যে 34,500 ম্যাচিউরড ডিউরিং দি ইয়ার উইদাউট নোটিশ অফ প্রোটেস্ট। বলছে যে ওই 50,000 টাকার মধ্যে 34,500 টাকার নোট ম্যাচিউরড হয়েছে এবং প্রোটেস্ট ব্যতি রেখেই টাকাটা পাওয়া গেছে। উইদাউট নোটিশও দেওয়া লাগে, তার আগেই টাকাটা পাওয়া গেছে। এই 50,000 টাকা যেটা আমি ডিসকাউন্ট করেছিলাম তার মধ্যে 34,500 ম্যাচিউরড হয়েছে। তাহলে জার্নাল কি হবে? ম্যাচিউরডের জন্য জার্নাল হবে নোট রিসিভেবল ডিসকাউন্টেড ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট। রাইট, হ্যাঁ, নোট রিসিভেবল হবে ক্রেডিট আর নোট রিসিভেবল ডিসকাউন্টেড হবে ডেবিট। যেহেতু এখানে 50,000 ক্রেডিট করেছিলাম, এখন ম্যাচিউরড হয়েছে, এই জন্য ওই 50,000 এর মধ্যে 34,500 ডেবিট করে ফেলবো। তাহলে এখানে ব্যালেন্স থাকবে কত? মাত্র 30, 40, 16,000 না 15,500 থাকবে, তাই না? ওকে, এবার আসুন এফ। কাস্টমার্স অ্যাকাউন্ট অফ টাকা 7090 ওয়ার রিটেন অফ ডিউরিং দি ইয়ার অ্যাজ ওয়ার্থলেস। বলছে যে কাস্টমারের কাছে যা পাই তার মধ্যে 7,900 মুছে ফেলতে হবে, কারণ ওখান থেকে ওয়ার্থলেস মানে ওখান থেকে টাকা পাওয়া যাবে না। কাস্টমার্স অ্যাকাউন্ট, কাস্টমারের কাছে যা পাই সেখান থেকে 7,090 মুছে ফেলতে হবে। ব্যাড ডেটস হবে স্যার, ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট হবে। ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। রাইট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হবে ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল হবে ক্রেডিট। হয়েছে সবার? স্যার আমরা এরকম একটা জার্নাল করি না স্যার, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, ওই যে 5% বা অ্যাকাউন্ট রিসিভেবল উপর ধরি যে এরকম। তো এখানে স্যার যেহেতু এটা বলছে, এখানে স্যার ব্যাড ডেট এক্সপেন্সটা ক্রেডিট হবে না স্যার? না, ব্যাড এক্সপেন্সেস এটা হলো মুছে ফেলতে বলছে। আমরা তো থিওরিতে আলোচনা করছি মুছে ফেললে কি হবে, পাইলে কি হবে। স্যার আমি করতে পারি না স্যার, এই জন্যই। না পারলে এখন আমি কিভাবে বুঝাবো আপনাকে? থিওরি এই জন্যই তো আগে পড়াই, এখন কে কবে ক্লাস করলেন না করলেন এটা দিয়ে তো টিচার ওইভাবে আগায় না। তো কোনো ক্লাসই একটা ক্লাসও করা যাবে না। এই যে অ্যালাউন্স মেথড শিখেছি, অ্যালাউন্স মেথড, ডাইরেক্ট মেথড, এই যে রেকর্ডিং কিভাবে মুছে ফেলতে হয় সব এই যে শেখানো আছে। রাইট আপ কিভাবে করলে কি, জার্নাল রিকভারি করলে কি, জার্নাল সব আগে পড়ানো হয়েছে। না পড়াইয়া অঙ্কে আমি যাই না, যখন অঙ্কে আসছে ভাববেন এটা পড়ানো হয়েছে থিওরিতে। থিওরিটা এইভাবেই সাজাই যাতে আপনারা অঙ্কগুলো পারেন,
অঙ্কেতে আসতে জানি পারা যায়, এইভাবে থিওরি গুলো পড়ানো হয়। তো এখানে বলছে অ্যাকাউন্টস কাস্টমার্স অ্যাকাউন্টস অফ টাকা 7090 ওয়াই রিটেন অফ মুছে ফেলতে হবে, কাজেই যেহেতু মুছে ফেলতে হবে কাজেই অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে আর ডেবিট হবে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। এখন আপনারা যারা থিওরি ক্লাস করেননি শুধু মুখস্থ করা ছাড়া কোনো বুদ্ধি নেই, বোঝানো শেষ। নাও জিতে কি বলছে, রিকভারিজ অফ ডাউটফুল অ্যাকাউন্টস রিটেন অফ ইন প্রিয়ার ইয়ার্স। আগের বছরগুলোতে যে রাইট অফ করা হয়েছিল, যে মুছে ফেলা হয়েছিল, সেখান থেকে 850 টাকা পাওয়া গেছে। Accounts receivable debit allowance for doubtful accounts. রিকভারিজ অফ ডাউটফুল অ্যাকাউন্টস রিটেন অফ ইন প্রিয়ার ইয়ার ওয়াই টাকা 850। এর অর্থ হলো যে পূর্ববর্তী বছরগুলোতে যে সমস্ত অ্যাকাউন্টস রিসিভেবল মুছে ফেলা হয়েছিল তাদের কাছ থেকে টাকা পাওয়া গেছে, তার টাকাটার পরিমাণ হলো 850 টাকা। তাহলে জানানো হবে কি Accounts receivable debit or allowance for doubtful accounts credit. এখানে স্যার তারপরে স্যার আবার ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এখানে দুইটা জার্নাল হবে না? হ্যাঁ, দুইটা জার্নাল হবে, একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হবে ক্রেডিট, ক্যাশ হবে, তারপরে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। প্রথম কোনটা দিব? allowance for doubtful accounts debit, মানে accounts receivable debit, allowance for doubtful accounts credit, তারপর ক্যাশ। থিওরি ক্লাস করেননি? জি স্যার করেছি, মানে কোনটা আগে দিব স্যার? আগে স্যার ব্যানিশ করতে হবে, তারপরে আমাদের নতুনটা দিতে হবে। আগে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট করতে হবে, তারপরে ওইখানে টাকা ঢুকাতে হবে, ক্যাশটা পরে হবে। হ্যাঁ, এত সুন্দরভাবে থিওরি পড়িয়েছি, তারপর যদি কোশ্চেন করেন যে কোনটা আগে লিখবো, তাহলে আমার সব পরিশ্রম ব্যর্থ। স্যার আমরা তো স্টুডেন্টস, আমাদের তো এরকম ভুল হবেই স্যার, সবগুলোতে একুরেট মনে থাকে না স্যার। অঙ্কের মাঝে আসলে মাঝে মাঝে আমরা ধাক্কা খেয়ে যাই স্যার আমরা প্র্যাকটিস করতে পারি না আসলে স্যার। না সেটা না, কিন্তু কিছু কিছু তো মনে রাখতে হবে। যেমন আমি যেটা মুছে ফেলছিলাম সেটা রিকভারি করবো, যেটা মুছে ফেলছি সেটা তো আগে লিখতে হবে, সেখান থেকে আগে রেকর্ড করতে হবে, তারপর না আমি তার কাছ থেকে টাকা আদায় করব। তাহলে সবসময় অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট হবে। এটা হলো লিখলাম, তার নামটা আগে লিখলাম, যেহেতু আগে মুছে ফেলছিলাম, এখন আবার তার নাম লিখলাম, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যালাউন্স কে ক্রেডিট। একটু আগে যেটা করছি রাইট, এখানে যেমন অ্যালাউন্স কে করছিলাম কি ডেবিট, আর অ্যাকাউন্টস রিসিভেবল করছিলাম ক্রেডিট মুছে ফেলার সময়। কাজে যদি এইটাকে আবার লিখতে হয় তখন উল্টো জার্নাল করতে হয়, সেই জন্যই আমরা এখানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করছি, অ্যালাউন্স কে ক্রেডিট করেছি। এরপরে তার কাছ থেকে টাকা পেলাম, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আবার যেহেতু সে দিয়ে দিয়েছে তার নাম মুছে ফেলবে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। Now age notes receivable collected during the year total টাকা 19,000 and interest collected was 1250। জানাল কি হবে বলুন? স্যার ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট ডেবিট, তার নোট রিসিভেবল ডিসকাউন্ট ক্রেডিট। আবার বলুন। ক্যাশ ডেবিট 19,000, তারপর হচ্ছে ইন্টারেস্ট যেটা হবে সেটা হবে 1250 টাকা ডেবিট, আর টোটাল হবে নোট রিসিভেবল ডিসকাউন্ট ক্রেডিট হবে। স্যার 20,250। আর কেউ কিছু বলবেন? না ওনারটাই ঠিক আছে স্যার। এখানে ইন্টারেস্ট ক্রেডিট হবে স্যার, ক্রেডিট হবে স্যার। ক্যাশ ডেবিট হবে স্যার 20,250, আর নোট রিসিভেবল ক্রেডিট হবে, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। রাইট, ক্যাশ হবে 20,250 আর নোট রিসিভেবল ক্রেডিট হবে 19,000, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছি 1250, ইন্টারেস্ট পাইলে হয় ইনকাম, সো দ্যাট ইন্টারেস্ট ইনকাম হবে 1250। আচ্ছা স্যার, কোনটা স্ট্যান্ডার্ড, রেভিনিউ না ইনকাম, কোনটা আমরা আসলে সবসময় ইউজ করব? ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকাম কখনোই অ্যাক্রুডও লাগবে না, রেভিনিউ টেভিনিউ লাগবে না, লিখতে গেলে কনফিউশন হবে, পরীক্ষাতে ভুল করে ফেলবেন। ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট এক্সপেন্সেস, সোজা ভাষা ইউজ করবেন, বুঝতে সুবিধা হবে।
কিন্তু কোশ্চেনে যখন আসবে তখন তো আবার বুঝতে হবে যে এটা দিয়ে কি বোঝায়। যেমন অ্যাক্রুড বুঝাইলে অ্যাক্রুড পেতেও পারি, অ্যাক্রুড দিতেও পারি। অ্যাক্রুড পেয়াবল হয়, অ্যাক্রুড রিসিভেবল হয়। অ্যাক্রুড মানে বাকি, জি স্যার। বাকি আমি পেতেও পারি, বাকি আমি দিতেও পারি। মানুষ আমার কাছে বাকি পেতে পারে, আমিও মানুষের কাছে বাকি পেতে পারি। নাম্বার আই, অন ডিসেম্বর 31st অ্যাক্রুড ইন্টারেস্ট, এই দেখেন অ্যাক্রুড ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, তার মানে নোট রিসিভেবল উপর যদি ইন্টারেস্ট বাকি থাকে তাহলে সেই ইন্টারেস্টটা রিসিভেবল। এখন এখানে অ্যাক্রুড বলতে রিসিভেবল কে বোঝাচ্ছে, কারণ নোটটা হলো রিসিভেবল। আবার যদি এখানে নোটটা তো পেয়াবেল, তাহলে এই অ্যাক্রুড ইন্টারেস্ট এখানে তো ইন্টারেস্ট পেয়াবেল। এইভাবে বুঝে নিতে হবে। এখানে অ্যাক্রুড অর্থ পেয়াবল হইতে পারে, রিসিভেবল হইতে পারে। আমি কেমনে বুঝলাম যে এটা রিসিভেবল? কারণ Note এখানে receivable নোট আছে। নোট হলো রিসিভেবল, সেই জন্য মনে করছি যে তাহলে ইন্টারেস্ট রিসিভেবল। অ্যাক্রুড ইন্টারেস্ট অন রিসিভেবল ওয়াজ টাকা 630। এর জানাল কি হবে? নোট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। সবাই টাকা দেন। একমত? সবাই কি একমত? স্যার ইন্টারেস্ট অন নোট রিসিভেবল ডেবিট হবে আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট হবে। জি আর কেউ কিছু বলবেন? স্যার, ক্যাশ দেয় না স্যার, ক্যাশ দিছে, এটা তো অ্যাক্রুড। স্যার ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। রাইট। ইন্টারেস্ট এখানে বলাই আছে, ইন্টারেস্ট অ্যাক্রুড ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট রিসিভেবল। ইন্টারেস্ট রিসিভেবল হবে ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম হবে ক্রেডিট। কারণ ইন্টারেস্ট এখনো পাইনি সেজন্য রিসিভেবল, আর ইন্টারেস্ট সবসময় ইনকাম হয় সেজন্য ইন্টারেস্ট ইনকাম। এখানে কথাটা হয়েছে যে নোট রিসিভেবলের উপরে ইন্টারেস্ট বাকি পড়ছে 630, তাহলে সেটা তো একটা ইনকাম। সো দ্যাট ইন্টারেস্ট ইনকাম হবে ক্রেডিট 630 আর ইন্টারেস্ট রিসিভেবল হবে ডেবিট 630। ফিগার কি 630ই হবে? 630 হবে স্যার। হ্যাঁ, ফিগার কি 630 হবে? জি স্যার। সবাই একমত? না স্যার 630 হবে না স্যার। কত হবে? স্যার 300 টাকা মাইনাস হবে স্যার। 330 হবে। 300। ওকে, যারা প্রথমে রিভার্স এন্ট্রি দিয়েছেন, এখন যেমন অনেকেই একবার কেউ বলতেছেন যে 300 মাইনাস হবে, একবার বলতেছেন 630 হবে। এই যে কনফিউশন, এই কনফিউশনের জন্যই আমি প্রথমে রিভার্স এন্ট্রি দিয়ে নিয়েছি। এই যে এখানে যে 300 টাকা দিয়ে নিয়েছি, যেহেতু রিভার্স এন্ট্রি দিয়ে নিয়েছি, কাজে এখন যারা রিভার্স এন্ট্রি দিব এখানে এসে আর আমাদের চিন্তা করার দরকার নাই। টোটাল হলো 630, আমি 630 জানান করব। আর যারা রিভার্স এন্ট্রি দিব না তাদের কিন্তু 630 হবে না, তাদের 300 বাদ দিয়ে 330 হবে। এখানে 330 আর এখানে 300, মোট হবে 630। এখানে কিন্তু বলছে যে টোটালের কথা বলছে, কারণ এই যে 31শে ডিসেম্বর, এই যে বলছে 31শে ডিসেম্বর, মানে 31শে ডিসেম্বরে এসে 630 টোটাল বাকি আছে। তো আমার যদি এই ব্যালেন্স শিটের এটা যদি আমি রিভার্স না দিই, এটা তো আছেই, 300 মাইনাস করলে আমার বাকি থাকবে 330। আর যারা রিভার্স দিব তারা রিভার্স দেওয়া মানে কি, এটা জিরো হয়ে গেছে। রিভার্স দিয়ে মানে নিচে মানে এই জিনিসটা জিরো হয়ে গেছে, সেই জন্য আমি যারা রিভার্স দেব তারা করব 630, আর যারা রিভার্স দেব না, আমি তো আগেই বলছি রিভার্স এন্ট্রি নট কম্পালসারি, তারা করবেন 330। কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, এইবার বলছে ইজিং দি অ্যাকাউন্টস on December 31st, 2007
revealed the need for an allowance of doubtful accounts of টাকা 4,800 এর অর্থ কি? স্যার এই দিন করে দেখা গেল যে এত টাকা পাওয়া যাবে না 31 ডিসেম্বরে। রাইট, অর্থাৎ আমার অ্যালাউন্স করতে হবে 4,800 টাকার, তাই না? এখানে আর আমাদের এজিং করার দরকার নেই, ও ফিগার ডাইরেক্ট বলে দিয়েছে। আর 1 নম্বরটা কিন্তু এজিং করে নিয়েছিলাম, মনে আছে? 1 নম্বর অঙ্কে আমরা এজিং করে নিয়েছিলাম, আর এখানে করে দিয়েছে, বলছে যে 31শে ডিসেম্বর 2007-এ তোমার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হবে 4,800। এজিং করে দেখা গেছে যে 31শে ডিসেম্বর 2007-এ তোমার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হবে 4,800। বুঝেছেন বাংলা অর্থটুকু? তাই যদি হয় তাহলে আমার এখন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এর ব্যালেন্স আছে কত বলতে পারেন কেউ? উপরে আছে স্যার। কত বলেন? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 5,100 বাদ যাবে স্যার। এটাই আছে এখন? না, এখন তো বেড়ে গেছে স্যার, ওই যে টাকাটা পার্থক্য ওইটাই এটাই বাদ। বলতে চাচ্ছি, এখন কত আছে? আট হাজার কত স্যার? এখন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এর ব্যালেন্স আমাদের কত আছে? 300 টাকা স্যার। 300। 300। আর কেউ কিছু বলবেন? না স্যার, 300 হবে কেন? 4,800 তো হবে। 4,800। আর কেউ কিছু বলবেন? 5,100 প্লাস হবে আর 4,800। 9,900 না স্যার? আর কেউ কিছু বলবেন? হিসাব হ্যাঁ, আমরা আমাদের ওপেনিং ছিল 5,100, ঠিক আছে? আমাদের ওপেনিং ছিল 5,100। এটা কি ডেবিট ছিল না ক্রেডিট ছিল? ক্রেডিট। ক্রেডিট। স্যার এরপরে আমরা অনেকগুলো জার্নাল করেছি। 7,090 একটা জার্নাল করেছি, এই যে 7,090 একটা জার্নাল করেছিলাম এফ নাম্বারের। সেখানে আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস কে ডেবিট করেছিলাম 7,900। ডেবিট মানে হলো মাইনাস। তারপরে আমরা 8,850 আবার ইসে গিয়ে জিতে গিয়ে এবার আবার 850 আমরা ই করেছিলাম, ক্রেডিট করেছিলাম। ক্রেডিট মানে 5, মানে এইটার সাথে ক্রেডিট ছিল 5,100 ওপেনিং, সাথে আবার এখানে 850 ক্রেডিট করেছি যোগ, সেখান থেকে মাইনাস হবে 7,090। কত হয়? ব্যালেন্স কত হয়? 1140 মাইনাস 48, 3760 টাকা। সবাই একমত? 5,940। 5,940। আর সবাই একমত? এখানে আমরা 5,100 হলো ক্রেডিট, তারপরে 7,090 হয়েছে ডেবিট, 850 হয়েছে ক্রেডিট। তাহলে ব্যালেন্সটা কত থাকে? 1140। 1140 ক্রেডিট থাকে না ডেবিট থাকে? ডেবিট থাকে। ডেবিট থাকে স্যার। ডেবিট থাকে 1140, কিন্তু আমাকে
করতে বলছে 4800 ক্রেডিট। 4800 ক্রেডিট যদি আমার 31 ডিসেম্বর থাকতে হয়, তাহলে এখন আমার কত টাকা জানার করতে হবে? 3660 টাকা স্যার। 5040 টাকা। 4800 সাথে যোগ করতে হবে 1140। 5940 যদি আমি এখন ক্রেডিট করি, তাহলে আমার ব্যালেন্সটা আসবে 4800। এটা ক্লাস 5 এর অঙ্ক। আমরা তো 5 এ পড়ি না। আমার ডেবিট আছে 1140, আমার ক্রেডিট করতে হবে 4800। সো দ্যাট আমি যদি ক্রেডিট করি 5940, তাহলে আমার ফাইনালি ক্রেডিট হবে 4800। তাহলে এর জার্নালটা কি হবে? ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, যেহেতু নাম দিয়েই দিয়েছে, ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস হবে ডেবিট, আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হবে ক্রেডিট, আর টাকা হবে 5940। তাহলে 5940 ক্রেডিট, 5100 আসে ক্রেডিট, 7090 আছে ডেবিট, 850 আছে ক্রেডিট। এইগুলো সব ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করলে ফাইনালি 4800 হবে। নাম্বার কে, cash of টাকা 20,000 was recovered from the bank. Accounts receivable of টাকা 25,000 being placed on the loan. তার বলছে যে 20,000 টাকা ব্যাংক থেকে ধার করছে। অ্যাকাউন্টস রিসিভেবল মানে অ্যাকাউন্টস বন্ধক রেখে, অ্যাকাউন্টস রিসিভেবল অফ টাকা বিং প্লেস মানে এটাকে বন্ধক রেখেছে, বন্ধক রেখে 20,000 টাকা ব্যাংক থেকে ধার নিচ্ছে। এই জার্নালটা কি হবে? স্যার ক্যাশ টু অ্যাকাউন্ট রিসিভেবল হবে। কত টাকা? 20,000 টাকা স্যার। ক্যাশ হবে ডেবিট 20,000, আর ক্রেডিট হবে ব্যাংক লোন 20,000। এটা তো সে রাখছে মাত্র টেস্ট করে, এটা বন্ধক রাখছে, এটা যেভাবে আছে সেভাবে জামানত রাখছে স্যার। জামানত রাখছে। সে এই 20,000 টাকা লোন নিয়েছে মানে সে ক্যাশ পেয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যাংকের কাছ থেকে যেহেতু লোন নিয়েছে কাজেই ব্যাংক বা ব্যাংক লোন হবে ক্রেডিট। সেকেন্ড বলছে কালেকশন অফ টাকা 30,000 had been made on this receivable. এই যে বন্ধক রাখছিল, ওই বন্ধক যে অ্যাকাউন্টস রিসিভেবল সেখান থেকে 13,000 টাকা কালেকশন হয়েছে। ইনক্লুডেড ইন দি টোটাল গিভেন ইন দি ট্রানজাকশন বি। এই যে বি যে টোটাল আপনি যে এই যে কালেকশন হয়েছে না, 4,52,000, এই 4,52,000 এর মধ্যে 13,000 কালেকশন হয়েছে, যেটা প্লেস করছিল, যেটা বন্ধক রাখছিল, সেখান থেকেও 13,000 টাকা কালেকশন করছে আমরা যে বিটি যে ট্রানজাকশন করছে সেখানে। এখন বলছে and this amount was applied on December 31st, 2007 payment to payment of accrued interest on the loan of টাকা 400 and the balance of partial payment of the loan. বলছে যে এই যে 13,000 টাকা যে কালেকশন হয়েছে তার মধ্যে 400 টাকা ইন্টারেস্ট দিবে, আর যেটা বাকি থাকে সেই টাকা লোন পরিশোধ করবে, পার্শিয়াল পেমেন্ট অফ দি লোন। সম্পূর্ণ লোন তো দিতে পারবে না, সম্পূর্ণ লোন তো 20,000 টাকা ছিল, কালেকশন হচ্ছে 13,000 টাকা। তাহলে বলছে যে 13,000 টাকা দিয়ে সে ইন্টারেস্ট দিবে 400 টাকা, আর বাকি টাকা দেবে সে লোন পেমেন্ট করবে। জার্নালটা কি?
তো ব্যাংক লোন ডেবিট হবে আর 12,600 ইন্টারেস্ট দেবে 400 আর হচ্ছে Yes. যায় অ্যাকাউন্ট রিসিভেবল হবে 13,000 টাকা ক্রেডিট। এখানে তো অ্যাকাউন্টস রিসিভার গন্ধও নাই। স্যার ক্যাশে দিবে স্যার, অ্যাকাউন্ট Cash রিসিভেবল চলে। কেন দিবে? এখানে অ্যাকাউন্টস রিসিভার কোনো গন্ধই নাই। অ্যাকাউন্টস রিসিভার চলে গেছে বিতে, আমরা ওখানে ই করছি, জানাল করছি। এখানে হবে ব্যাংক রেট টাকা দেবে, কাজে আমার কাছ থেকে চলে যাবে টাকা, আমার কাছ থেকে চলে যাবে 13,000 টাকা, ক্যাশ হবে ক্রেডিট 13,000। ক্যাশ ক্রেডিট। আর ব্যাংক রে ইন্টারেস্ট দেবে, কাজে ইন্টারেস্ট এক্সপেন্সেস 400 টাকা। আর বাকিটা লোন দেবে, তার মানে এখানে 12,600 হলো ব্যাংক লোন অথবা পেয়েবল টু ব্যাংক। আমি এখানে লোন নেওয়ার সময় যা ক্রেডিট করেছি ব্যাংক রে, এখানে তাকে ডেবিট করবো। এখানে যদি পেয়েবল টু ব্যাংক রে ক্রেডিট করি, এখানে পেয়েবল টু ব্যাংক রে ডেবিট করব। এখানে যদি ব্যাংক লোন ক্রেডিট করি, তাহলে এখানে ব্যাংক লোন ডেবিট হবে। একই নাম রাখতে হবে। ক্লিয়ার সবাই? ওকে, এবার আপনাকে বলছে প্রিপেয়ার এ সামারি অফ কারেন্ট রিসিভেবল ফর ব্যালেন্স শিট প্রেজেন্টেশন। কারেন্ট রিসিভেবল মানে যতগুলা রিসিভেবল আছে। তাহলে রিসিভেবল আমরা একটু আগে দেখেছি দুইটা আছে, একটা হলো নোট রিসিভেবল। তো নোট রিসিভেবল হিসাব করতে হবে। হিসাব করে কত হয় বলতে পারেন কেউ? আমার এই 32,000, এখানে কিন্তু নোট রিসিভেবল 32,300, নট 600। সো দ্যাট 32,300 তার সাথে যোগ হবে 79,000, এই যে 79,000 সিটে, তার সাথে মাইনাস হবে 14,500। এই যে 14,500 আমি ভাঙাইছি। তারপরে এই যে 50,000, এখান থেকে 34,500 ম্যাচিউর হয়েছে, এখান থেকে মাইনাস হবে 34,500। আর হবে এই যে 19,000, এই যে নোটিশের ক্যাশ দিয়ে দিছে 19,000। তাহলে 32,300 সেখান থেকে তার সাথে যোগ হবে 79,000 নতুন হয়েছে, সেখান থেকে মাইনাস হবে এই যে 14,500 ম্যাচিউর হয়েছে, সেখান থেকে মাইনাস হবে এই যে 34,500 ম্যাচিউর হয়েছে, সেখান থেকে মাইনাস হবে এই যে টাকা দিছে 19,000। ব্যালেন্স কত থাকে? 43,300। 43,300। ফাইন। তাহলে 43,300 থেকে মাইনাস যাবে কি? মাইনাস যাবে নোট রিসিভেবল ডিসকাউন্টেড। 14,500 স্যার একবার দিছি তো বাচ্চা। নোট রিসিভেবল এর এখন আবার হিসাব করতে হবে। নোট রিসিভেবল ডিসকাউন্টেড আমার ছিল কত? আগে ছিল 50,000। এই যে 14,500 এটা ক্রেডিট আছে, আমি আবার ডেবিট করে নীল করে দিছিলাম, কাজে ওখানে আর কোনো ব্যালেন্স নাই। এই যে 50,000 টাকা ছিল, এখান থেকে আবার আমি ডিসকাউন্ট করছি, এখান থেকে আমি 34,500 ম্যাচিউর হয়ে গেছে। মাত্র কত আছে তাহলে? এই প্রথম এটা ছিল ক্রেডিট, এটাকে ডেবিট করছি যখন ম্যাচিউর হয়েছে, যে এটা নাই। এখন এই 50,000 যেটা, সেটাও ডিসকাউন্ট করেছিলাম, তার মধ্যে আবার এই 34,500 ম্যাচিউর হয়েছে। সো দ্যাট ব্যালেন্স থাকে আর 15,500। 15 এখানে আছে 15,500। তাহলে আগে আমি নোট রিসিভেবল হিসাব করছিলাম কত? 43,300 টাকা স্যার। 300, সেখান থেকে লেস হবে নোট রিসিভেবল ডিসকাউন্টেড 15,500। স্যার 14,500 না 15,500 স্যার? 50,000 থেকে এই যে 50,000, এই যে জি স্যার, জি স্যার। 50,000 থেকে যদি 34,500 যায়, থাকে কত? জি স্যার। কত? 27,800। 50,000 দিয়া এই 34,500 গেলে 27,800 থাকে। না স্যার 15,500 স্যার, ওই যে 43,300 থেকে 15,500 গেলে বাকিটা থাকে 27,800। হ্যাঁ ঠিক আছে। এইবার আসেন অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স আছে কত? 72,100 আর অ্যাডভান্স করে 67,000 স্যার। অ্যাকাউন্টস রিসিভেবল প্রথম ব্যালেন্স ছিল 72,100 ওপেনিং ছিল, তার সাথে যোগ হবে এই যে 5,25,100, তার
তার সাথে মাইনাস হবে এখানে 4,53,860, সেখান থেকে মাইনাস হবে এই যে 79,000, তার সাথে প্লাস হবে এই যে আপনার 8,090, এই যে Plus. 8,090 প্লাস, তার সাথে মাইনাস হবে এই যে 70,90, তার সাথে প্লাস হবে এই যে 850, তার সাথে মাইনাস হবে এই আবার 850, কত দাঁড়ায়? এলোমেলো হয়ে গেছে স্যার। হ্যাঁ, 2700 রয়েছে, আমার মনে হচ্ছে কিছু একটা গ্যাপ পড়ে গেছে। সবই আপনার খাতায় আছে। সবই খাতায় আছে, আমি দেখছি আপনাদের খাতা দেখে দেখে আমি বলছি। 72,100 ছিল আমার ওপেনিং। ওপেনিং মানে কি, ডেবিট না ক্রেডিট? ডেবিট স্যার। ডেবিট। তারপর আবার এই যে 5,25,100 প্লাস। প্লাস, তারপর বিতে করছিলাম 4,53,860 মাইনাস, জি স্যার। তারপর মাইনাস করছে এই যে সি 79,000, জি স্যার। তারপর প্লাস করছি এই যে 8,090, এই যে ডি 8,090, ওখান থেকে আবার মাইনাস করছে এই যে 7,090 এফ, আবার প্লাস করছে জিতে 850, আবার মাইনাস করছে জিতে 850। ব্যালেন্স কত? ব্যালেন্স কত? 65,340 স্যার। 65,340। 65,340 থেকে লেস যাবে এখন অ্যালাউন্স। অ্যালাউন্স তো আমাকে বলেই দিয়েছে 4,800, মনে আছে? বলছে না 4,800 লাস্ট ইসে অ্যাডজাস্টমেন্টে, এই যে যেতে বলেই তো দিচ্ছে অ্যালাউন্স হবে 4,800। আমরা তো সেই হিসাব করে 5,000 কত জানি জানান করছিলাম, 940 940 পোস্টিং দিলে 4,800 হয়। 4,800 হলো আমার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। আমার ব্যালেন্স হবে 60,540। মানে নোট রিসিভেবল ব্যালেন্স হলো ফাইনালি 27,800, অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স ফাইনালি 60,540, আর নোট ইন্টারেস্ট রিসিভেবল হবে 630। বুঝতে পেরেছেন সবাই? সবাই ক্লিয়ার? কেউ কোনো কথা বলতেছেন না কেন? স্যার একটু লিখতেছি। হ্যাঁ, একটু লিখতেছি তো সেজন্য কথা বলতেছি। ও না, বুঝে লিখে তো লাভ নাই। না বুঝতে পারছি স্যার, পরে তো আবার ভুলে যাবো, সেজন্য একটু লিখে রাখছি। সব কিন্তু আপনার খাতায় আছে, ফিগার কিন্তু আপনার খাতা থেকে বের করা। জি স্যার, যদি জানাগুলো করে থাকেন। করছি স্যার। সব যোগ বিয়োগ করলে এইগুলাই আসবে। আমরা যোগ বিয়োগ এখানে দেখিয়েছি, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে এখানে সব যোগগুলো দেখিয়েছি, করলে রেজাল্ট আসবে 65,340। এই যে নোট রিসিভেবল এখানে দেখিয়েছি 43,300। তারপরে এই যে আমরা ওই যে বলছিল অ্যালাউন্সের এই যে 4,800, আমরা আগে হিসাব করে দেখলাম, এই যে অ্যালাউন্সের 5,100 ছিল ক্রেডিট, 7,090 ছিল ডেবিট, 850 ছিল ক্রেডিট, তাহলে ডেবিট থাকে 1,140, কিন্তু আমার করতে হবে ক্রেডিট 4,800, সেই জন্য এখন ক্রেডিট করতে হবে 5,940। সেই জন্য 5,940 আমরা ক্রেডিট করেছি।
আর ইন্টারেস্ট রিসিভেবল আমার ওপেনিং ছিল 300, আবার নতুন করেছি, রিভার্স দিলে 330, রিভার্স না দিলে 630 ডাইরেক্ট, সেই ফিগারটা। এই আছে আমার টোটাল রিসিভেবল, নোট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল আর হলো ইন্টারেস্ট রিসিভেবল, সবই রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, নোট রিসিভেবল। আজকে যেহেতু শেষ ক্লাস, আপনাদের জন্য একটু পরামর্শ হলো যে আপনারা সবসময় একটা সাজেশন করে যদি পড়েন, তাহলে কম পড়ে পরীক্ষার সময় কম পড়ে পাস করাটা ইজি হয়। আমরা সারা বছর শিখবো, কিন্তু পরীক্ষার সময় একটু সংক্ষেপ করব। সেটা হলো, এখানে আমরা চ্যাপ্টার করেছি মোস্ট প্রবাবলি প্রায় বহুতগুলো চ্যাপ্টার আছে, কিন্তু আমরা পড়েছি, তাই না? তো এইগুলো আপনারা চ্যাপ্টার ওয়াইজ দেখবেন যে কোন চ্যাপ্টার কোন সনে আসছে, অঙ্ক কোন সনে আসছে, সেইভাবে দেখে এখান থেকে আপনি ম্যাক্সিমাম হলে 6 থেকে 7টা চ্যাপ্টার চয়েস করবেন। এখানে আমরা মোস্ট প্রবাবলি কতটা চ্যাপ্টার খেয়াল আছে কারো? 20টার মনে হয় কম হবে না নাকি, বা 10 থেকে 15টা হবে চ্যাপ্টার। তো চ্যাপ্টার গুলো আমরা কি করব, কোন চ্যাপ্টার থেকে কোন সনে পরীক্ষায় আসছে অঙ্ক, সেটা আমরা আগে দেখব, দেখে সেখান থেকে আমরা সিলেকশন করব যে এই বছরে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে পারে। আমরা সেইগুলো আগে সিলেকশন করব যে এই চ্যাপ্টার থেকে আমার অঙ্ক আসতে পারে। এই সমস্ত চ্যাপ্টার আসবে, ওইগুলো একটু ভালো করে আমরা করব, জানি ওই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলে আমরা জানি পারি, যে কোনো কোশ্চেনই আসুক না কেন আমরা জানি সলভ করতে পারি। সব চ্যাপ্টার করে যাবেন, দেখবেন যে আপনার প্রিপারেশনটা ভালো হবে না। এতগুলো চ্যাপ্টার ভালোভাবে প্রিপারেশন নিয়ে হলে যাওয়া যাবে না। তার চেয়ে আপনি যদি একটু সিলেকশন করে নেন যে কোন কোন চ্যাপ্টার এই বছরে প্রবাবিলিটি বেশি, প্রবাবিলিটি আপনারা স্ট্যাটিস্টিক্স তো পড়েছেন, প্রবাবিলিটি বের করতে হবে কোন চ্যাপ্টারে এবার প্রবাবিলিটি বেশি, ওই চ্যাপ্টারের উপরে ইম্পর্টেন্সটা বেশি দিতে হবে, দিয়ে ওই চ্যাপ্টারটা ফুল প্রিপারেশন নিতে হবে। এক বছর যদি একটা চ্যাপ্টার থেকে না আসে, পরের বছর কি মানে আপনি যখনই আপনি বাম পাশে চ্যাপ্টারের নাম লিখবেন, ডান পাশে সব ইয়ার লিখবেন, 10টা কোশ্চেনের ইয়ার নেবেন, প্রত্যেকটা বছরে 2টা করে কোশ্চেন থাকে, তাহলে 5 বছর মানে 10টা ঘর করবেন ডান পাশে, আর বাম পাশে চ্যাপ্টারে কলাম করবেন, ডান পাশে আপনি 10টা কলাম করবেন, 10টা পরীক্ষার নাম লিখবেন। ওইখানে যদি আপনি টিক দেন, শুধু টিক দিবেন আর তো কিছু করবেন না, টিক দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, ফ্লোটা বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টার দেখবেন যে 1 বছর পর পর আসে, কোন চ্যাপ্টার দেখবেন 2 বছর পর পর আসে, কোন চ্যাপ্টার দেখবেন 3 বছর পর পর আসে, কোন চ্যাপ্টার দেখবেন প্রতি বছরই আসে। ঠিক আছে? তাহলে আপনি যদি দেখেন প্রতি বছরে এই চ্যাপ্টার থেকে আসতেছে, সেটা বাদ দিবেন না। হ্যাঁ, ওই এই রকমের আপনি নিজস্ব আইকিউ খাটিয়ে আপনি সময় সাজেশন করে যদি পড়তে পারেন, সারা বছর তো শিখবেনই, আমরা ক্লাস করছি, শিখেছি, প্র্যাকটিস করবেন। ঠিক পরীক্ষার 15 দিন আগে আমরা যখন ফাইনাল প্রিপারেশন নেব, তখন আমরা চ্যাপ্টারকে ক্লোজ করে ফেলবো, 14টা না পড়ে তখন 6-7টা চ্যাপ্টার দেখে যাব, তাহলে আমাদের এইগুলো ভালো থাকবে। এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এটা ফলো করবেন তা বলতেছি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ঠিক আছে? আপনাদের সাথে আমি 31টা ক্লাস করলাম, আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। আমরা তো স্যার আমাদের এই ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি ছিল এবং করেছি হয়তো মানে জানাতে হতে পারে স্যার, আমাদের একটু মাফ করে দিবেন স্যার। অবশ্যই সবাই সবার জন্য দোয়া করব। আর কি শিখাতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি ফুল টাইমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিছু শিখেছেন কিনা সেটা আপ টু ইউ, আমি জানি না, আমি কিছু শিখাতে পেরেছি না তাও আমি জানি না, তবে আমরা আলোচনা করেছি সারাক্ষণ। এখানে আমরা কোনো গল্প করে বা অন্য কিছু করে কিন্তু আমরা সময় কাটাইনি। সো দ্যাট আপনারা কতটুকু রিসিভ করতে পেরেছেন এটা আমি জানি না, কিন্তু আমি দেওয়ার চেষ্টা কিন্তু আমি ত্রুটি করি নাই।
স্যার ভবিষ্যতে কি আপনার টাকা কোনো কাজ হবে আমাদের স্যার? এটা বলতে পারি না, এটা ওই আইসিএমই থেকে ডিসিশন নেয়, এক এক সময় এক একটা ইস্যু দেয়। যদি দেয় পরবর্তী কোনো স্টেজে তাহলে হয়তো আবার দেখা হবে, আর না যদি না পাই তাহলে হয়তো দেখা হবে না। কিন্তু আইসিএমে যেহেতু আপনারা ভর্তি হয়েছেন, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সবার সাথে সবাই কোনো না কোনো এক সময় দেখা হবে। কিন্তু আমরা 30টা 32টা ক্লাস করলাম, কাউকে কেউ চিনি না। এইটা হলো সব থেকে আমাদের একটা ব্যাড লাক। তো যাই হোক, ইনশাল্লাহ আবার পরিবেশ পরিস্থিতি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আপনার প্রতি একটা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি এই যে আইসিএমএ এখন পড়ালেখা শুধু আপনার জন্য এখন করতেছি। আমি একবার মাঝখানে করছিলাম যে চিন্তা চেতনা থেকে ছেড়ে দিব, কিন্তু এই যে আপনার পড়ানোর স্টাইল বা বোঝানোর ক্যাপাসিটি, বুঝছেন, জি, এই এখান থেকে আবার কি বলে নতুন করে আমি উদ্দীপনা নিয়ে শুরু করছি। শুনেন, মানুষের মনের মধ্যে মানুষের মনের মধ্যে যদি জিদ না থাকে, জিদ মানে কি, আমি কিন্তু সায়েন্সের, আমি আগে স্যার আমিও সায়েন্সের, তো আমি আসলে ফার্স্টে কিছুই বুঝতাম না। আমিও বুঝতাম না, আমিও ডেবিট ক্রেডিট আমাকে 3 মাস কষ্ট করে শিখতে হয়েছে, বন্ধু বান্ধবরা শিখায়নি। জি স্যার। ওরা গর্ববোধ করছে, ক্লাসে টিচারদের ঘন ঘন উত্তর দিয়েছে, আমরা তখন লজ্জা বোধ করতাম আর কি। হ্যাঁ, পরবর্তী পর্যায়ে কিন্তু ওরা আমার কাছ থেকে শিখে নিছে। স্যার আমার ক্ষেত্রে তাই হয়েছে, আমি অনেক বড় ভাইয়ের কাছে পড়তে গেছি বা পড়তে যাওয়ার পর অনেকে আমাকে কি করছে, অগ্রাহ্য করছে, ঠিক মতো দেখায় নাই। তো আপনার ক্লাসগুলো সঠিকভাবে করার পর এখন মনে হইতেছে ইনশাল্লাহ আমি কোনো একদিন পাস করে বের হইতে পারবো। অবশ্যই অবশ্যই। এবং আমি আপনাকে, আমার কাছে মনে হয় যে আপনার কথায় আমার কাছে মনে হচ্ছে যে অনেক কমার্সের লোকের আগেই আপনি পাস করে যাবেন, যদি আপনার ওই স্পিড ধরে। ইনশাল্লাহ স্যার আমার জন্য দোয়া করেন, আমি আশাবাদী যে আমি ইনশাল্লাহ পাস করবো। আর একটা কথা মনে রাখবেন যে আইসিএমএ কিন্তু সাথে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা আমি নেই যে আপনাকে ইচ্ছে করে ফেল করাবে বা আপনি পাস করবেন কিন্তু আপনাকে ফেল করে দিল, এই ধরনের কিন্তু ঘটনা আইসিএমএ নাই। কারণ একটা খাতা কিন্তু 3 জনে দেখে, সো দ্যাট আপনি যদি আমার কাছে মার্ক না পান আরেকজনের কাছে পাবেন, যদি আপনি লিখেই থাকেন আরেকজনের কাছে না পেলে আরেকজনের কাছে পাবেন। কিন্তু 3টা হাত যদি মিস হয়ে যায়, এরপর যদি আপনার পাস না আসে, সেক্ষেত্রে মনে করতে হবে যে অ্যাকচুয়ালি আপনার পরীক্ষাটাই খারাপ হয়েছে। কাজে এখানে মন খারাপের কিচ্ছু নাই। অনেকে আছে যে 20টা পরীক্ষার, আমার নিজের ক্ষেত্রে কিন্তু 20টা পরীক্ষা দিয়েছি, পাস করতে পারিনি। 21তম পরীক্ষা কিন্তু আমার 5টা সাবজেক্ট একবারে গেছে এবং 22তম পরীক্ষায় আমি পাস করে গেছি ফুল। সো দ্যাট ডিজার্টেড হবেন না, সবসময় ব্রত থাকবেন যে আমাকে পাস করতে হবে। এই কমিটমেন্ট যদি আমরা আজকে নেই, ইনশাল্লাহ আমাদের কোনো কিছু ঠেকাতে পারবো না। একবার ফেল করবো আর মন খারাপ করবো, বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না। স্যার আমি যেটা বলতে, আমি আসলে এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি পাস করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই। আর আমি বারবার অর্থাৎ স্যার ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি পাস করতে পারবো। আমার জন্য দোয়া করেন। অবশ্যই অবশ্যই দোয়া করি। এবং আমি বারবার একই কথাই বলবো যে যারা রেগুলার ক্লাস করেছেন, বিশেষ করে আমার লেকচার গুলো যারা শুনেছেন, কাইন্ডলি তারা একটু শেয়ার করে পড়বেন, দেখবেন ইনশাল্লাহ অন্য বই পড়ার তেমন একটা দরকার হবে না। যদি এখান থেকে ফুল কনসেপ্টটা পেয়ে যান, যে কোনো অঙ্ক করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আমি আরেকটা কথা, ওই যে আপনি বইয়ের কথা, আমি বলছিলাম যে 2টা বইয়ের কথা বলেন যে ভালো কোনো রাইটার, ওই যে ওই দিন বলছিলেন, এরপর থেকে আমার এটা বেশি সৃষ্টি হচ্ছে আর কি। আমি একদিন আপনাকে কোশ্চেন করছিলাম, স্যার আমাকে 2টা ভালো বইয়ের নাম বলেন, যে ভালো 2জন রাইটার আছে এরকম, তখন আপনি একটু হাসি দিয়ে বলছিলেন যে অন্য কিছু লাগবে না, আমার লেকচার গুলি ভালোভাবে ফলো করেন। আমি চেষ্টা করেছি, কারণ আমি জানি যে এখানে অনেক নন কমার্স আছে, যারা কমার্স তারাও হয়তো কিছু এখান থেকে পেয়েছি কিনা আমি জানি না, কিন্তু নন কমার্সের জন্য আমি ওই খেয়াল করি সবসময় পড়াই, জানি তারা। এবং আমি চেষ্টা করেছি স্লোলি যাইতে, আমি কিন্তু কখনোই ফার্স্ট যাইনি। আমি সাথে আপনাদের রাখার চেষ্টা করেছি যে আপনাদের নিয়ে আমি আগাবো। জি ইনশাআল্লাহ। আমরা যে পরীক্ষা দিব কত মার্কস পাই, এগুলো কি আইসিএমবি অ্যানাউন্স করে যে এত % মার্কস পেয়েছি এই সাবজেক্টে, না শুধু এটা ওই যে ওই গ্রুপিং করে, তো এ বি সি ডি এরকম করে, তখনই বুঝতে পারবেন যে আপনি কত পেয়েছেন। এটা মনে আইসিএমবি থেকে জানাও যায়, বা আপনি রেজাল্ট মনে এরকম পাবলিশ করে। মানে এক্সাক্ট ধরেন 75 or 85 কে কত বললো, এক্সাক্ট ফিগারটা দেয় কিনা আমি জানি না, তবে আপনি এইটা পাবেন, মনে করেন 30 থেকে 40 পেরে, যেমন ধরেন সি বলে
হ্যাঁ, গ্রেডিংটা হয়তো ওইরকম দেবে যে সি মানে তখন বুঝতে হবে যে আপনি 30 থেকে 40 এর মধ্যে আছেন, এইরকমের একটা কিছু। আচ্ছা স্যার। তারপরও আপনি আমার মনে হয় এক্সামের সাথে একটু কথা বললে একটু আপনি ক্লিয়ার আইডিয়া পাবেন আর কি। স্যার এর মধ্যে যদি পরীক্ষার আগে কোনো বিষয় নিয়ে একটু আটকে আপনাকে কি বিরক্ত করার না, অনুমতি অবশ্যই পাবো? করতে পারবেন, তবে আমি অনেক সময় আসলে ব্যস্তই থাকি বলতে গেলে, তো মেসেজ এটা দেবেন। অবশ্যই আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর কি স্যার। হ্যাঁ, ব্যস্ত মানে মেসেজ দিয়ে রাখবেন, এবং রিং কলে যদি না ধরি কোনো মাইন্ড করবেন না, মেসেজ দিয়ে রাখবেন, আমি পরে সময় মতন ব্যাক করবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। সময় তো শেষ স্যার।